আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা, প্রভাষক রাজু, উত্তরা মডেল কলেজ, বাংলা মাধ্যম। আজ হাজির হয়েছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ে প্রাক নির্বাচনী পরীক্ষার একটি সিলেবাসের অংশ অধ্যায় 1 বাংলাদেশের অর্থনীতির পরিচয়। এই অধ্যায়ের উপর আমি আমার প্রথম লেকচারটি উপস্থাপন করেছি অলরেডি। আজ আমি দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনায় অনেকগুলো বিষয় থাকবে। তার মধ্যে প্রথম অংশে থাকছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এই অংশটি বিশেষ করে আমি তোমাদেরকে বলবো যে এটি জ্ঞানমূলক এবং অনুধাবনের ক্ষেত্রে আসে, আর নৈর্ব্যক্তিকের জন্য একটা আদর্শ একটা অংশ, চ্যাপ্টারের একটি উল্লেখযোগ্য অংশ, যেখান থেকে প্রচুর নৈর্ব্যক্তিক এবং জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এবং মাঝে মাঝে অনুধাবনটা কমই আসে, জ্ঞান এবং নৈর্ব্যক্তিক অবজেক্টিভ যেটাকে আমরা বলছি সেখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে, তথ্য নির্ভর অনেক। তো আমরা দেখি আমাদের ভৌগোলিক অবস্থানটা কি। প্রথমটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আমরা প্রথম যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ভৌগোলিক পরিচয়। বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের 3 দিকে ভারত রয়েছে, ভারত বেষ্টিত বাংলাদেশ। দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার মানে বার্মা, দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলা কোচবিহার, মেঘালয় ও আসাম। পূর্ব দিকে রয়েছে মিজোরাম, ত্রিপুরা এবং আসাম। এছাড়া ভৌগোলিক অবস্থানের আলোচনায় আরেকটি বিষয় আমরা বলতে পারি, সেটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে। সেটা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আমরা বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এই বিষয়টিও কিন্তু অনেক সময় প্রশ্নে সেটা উল্লেখ করা থাকে, কোন বিষয়টি তোমরা লিখবে। এবং বাংলাদেশের মোট আয়তন যেটা দেওয়া আছে 1,47,570 বর্গ কিলোমিটার। এছাড়া ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক পরিচয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা। এটা অবজেক্টিভ প্রশ্নে অনেক আসে, নৈর্ব্যক্তিক প্রশ্নে অনেক আসে এবং জ্ঞানমূলক কোয়েশ্চেনও মাঝে মাঝে আসে। এরপর আমরা দেখব সীমানা রেখা। বাংলাদেশের মোট সীমানা রেখা 5,138 কিলোমিটার। এর মধ্যে স্থলসীমা রয়েছে 4,227 কিলোমিটার এবং সমুদ্র সীমা আছে 711 কিলোমিটার। রাজনৈতিক সমুদ্র সীমা রয়েছে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা রয়েছে 200 নটিক্যাল মাইল। ঠিক আছে। এবং আমাদের মহিষপানের তলদেশের সকল প্রাণীজ এবং অপ্রাণীজ সম্পদের সার্বভৌমত্বের অধিকার রয়েছে আমাদের। তাছাড়া সমুদ্র বিরোধ নিয়ে যে বিরোধ ছিল সেটা নিষ্পত্তি হওয়ার কারণে আমরা কিন্তু বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটার অঞ্চলে আমাদের একটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। এরপরে লক্ষ্য করো জনসংখ্যা। 2016 সালের হিসেব মতে আমরা জনসংখ্যা দেখতে পাচ্ছি 16.8 কোটি, যদিও এটা এখন আরও বেশি। জনসংখ্যার ঘনত্ব রয়েছে 1090 প্রতি বর্গ কিলোমিটারে। এটা অনেক বেশি উন্নত দেশের তুলনায়। আর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। এবার আমরা আরও কিছু ভৌগোলিক অবস্থানের দিকে আরও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো দেখব। এবার লক্ষ্য করো আমাদের আরও কতগুলো ভৌগোলিক পরিচয় বা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমরা যে অবস্থানে আছি তার মধ্যে আমরা আরেকটি লক্ষ্য করো, প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ মধ্যে আমরা উল্লেখযোগ্য হচ্ছে কি, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। এরপরে আছে ধর্ম। এদেশে প্রায় 90% লোকই মুসলমান, 9% আছে হিন্দু ধর্মাবলম্বী, 0.6% আছে বৌদ্ধ, 0.3% আছে খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী লোকজনের মধ্যে আছে 0.1%, অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে আমরা বাংলাদেশকে অভিহিত করতে পারি। ভাষা, যে ভাষার জন্য আমাদের 52 রাষ্ট্রভাষা আন্দোলন এবং সেখান থেকে বাংলা ভাষার প্রতিষ্ঠা। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা, তবে যুগের সাথে তাল মিলিয়ে চলবার জন্য স্কুল, কলেজ এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ও অফিস আদালতে আংশিকভাবে ইংরেজি ভাষার অবশ্যই প্রচলন রয়েছে। উপজীবিকা, আমাদের জনসাধারণের প্রধান উপজীবিকা হচ্ছে কৃষি। প্রায় 40.6% মোট শ্রমশক্তির কৃষিক্ষেত্রের সাথে নিয়োজিত রয়েছে। আর লাস্টে যেটা বলবো, প্রশাসনিক বিভাগ। বাংলাদেশে মোট 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে, 64টি জেলা রয়েছে, 493টি উপজেলা
640টি থানা, 4571টি ইউনিয়ন পরিষদ, 12টি সিটি কর্পোরেশন এবং 328টি পৌরসভা। এই যে তথ্যগুলো বললাম এগুলো খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে, মনে রাখার চেষ্টা করবে এবং এগুলো আমাদের নৈবেত্তিক বা বহু নির্বাচনী যে প্রশ্ন আমরা পরীক্ষায় দেই সেখানের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব আমার আলোচনার দ্বিতীয় অংশে, সেটি হচ্ছে পরিবেশ। চলো তাহলে লক্ষ্য করি পরিবেশের মধ্যে আমাদের কি কি বিষয়গুলো আছে। পরিবেশ আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা চলে আসলাম। পরিবেশের এই অংশ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা জানবো সেটি হচ্ছে পরিবেশ কি, পরিবেশ কি কি উপাদান দ্বারা গঠিত বা পরিবেশ কত প্রকার, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি পার্থক্য, আর বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বা গুরুত্ব কি সেটা। ঠিক আছে, এবার আমরা একে একে যাই আলোচনার তৃতীয় অংশে। পরিবেশ বলতে পারিপার্শ্বিক অবস্থাকে বুঝি, সাধারণভাবে বলতে গেলে পারিপার্শ্বিক অবস্থাকে বুঝি, এবং এই পারিপার্শ্বিক অবস্থাটি মানুষ, প্রাণী এবং উদ্ভিদ যে জিনিসগুলো নিয়ে আমরা বসবাস করছি, আমাদের আশেপাশে যা কিছু আছে, এবং এটা কি আমাদের প্রত্যেককেই বিভিন্নভাবে প্রভাবিত করে। আমাদের জীবন ধারণ, আমাদের খাদ্য, আমাদের বাসস্থান, আমাদের কর্মদক্ষতা, নানাবিধ বিষয়গুলো এই পরিবেশের বিভিন্ন পারিপার্শ্বিক যে অবস্থা, পরিবেশ বলতে যে আমরা পারিপার্শ্বিক অবস্থাকে বুঝছি, সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছু আসছে তাই কিন্তু আসলে পরিবেশ। পরিবেশের উপাদান দুই রকম বা পরিবেশ দুই রকম, প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক বা সামাজিক পরিবেশ, যাকে মানবিক পরিবেশও বলা যেতে পারে। প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিকভাবেই নাম শুনেই বোঝা যাচ্ছে প্রকৃতি প্রদত্ত হতে হয়। প্রকৃতি প্রদত্ত যেসব বস্তু রয়েছে তার সমষ্টিগতভাবেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের কার্যকলাপের সমষ্টিগত ফলাফল যা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত এবং সৃষ্ট, অবশ্যই মানুষ দ্বারা সৃষ্ট এবং তা মানুষের দ্বারাই নিয়ন্ত্রিত হতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের দিক থেকে চিন্তা করলে একটি হচ্ছে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে, প্রকৃতি থেকে আমরা পাই, অপরটি মানুষ দ্বারা সৃষ্ট এবং নিয়ন্ত্রণ ক্ষমতাটা অনেকাংশে মানুষের ক্ষেত্রেই থাকে। এবার আমরা দেখব প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের উপাদান ও এদের মধ্যে কি পার্থক্য বিদ্যমান। প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের উপাদানগুলোর দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে মাটি, পানি, আলো, তাপ, বায়ুপ্রবাহ এবং বিভিন্ন ভৌত উপাদান। ভৌত উপাদান বলতে আমরা কি বুঝছি, যেমন ধরো ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম, নানাবিধ উপাদানগুলোকে আমরা বলছি ভৌত উপাদান। আর সামাজিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে লক্ষ্য করো জাতি, ধর্ম, সরকার, জনসংখ্যা, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি। তাহলে আমরা কিন্তু উপাদান থেকে বুঝতে পারছি, বুঝি আমরা বললাম একটি মনুষ্য সৃষ্ট বা মানুষ দ্বারা সৃষ্ট এবং নিয়ন্ত্রিত, অপরটি হচ্ছে কি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত বা প্রকৃতি থেকে প্রদত্ত। এ দুটো সমন্বয় আসলে আমাদের সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ায় অর্থনীতির অবদান, মানুষের জীবন ধারণ সবকিছু নিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে। এবার আমরা দেখব সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান। প্রথমেই কিন্তু আমরা সংজ্ঞা এবং উপাদান দুটো বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি, সুতরাং ওই দুটো বিষয় পার্থক্যের আলোচনায় আমি পুনরায় রিপিট করছি না। সংজ্ঞাগত পার্থক্যের দিক থেকে আমরা আগেই বলেছি যে প্রকৃতি দ্বারা প্রকৃতি প্রদত্ত বস্তু তার সমষ্টি, আরেকটা হচ্ছে আমরা বলছি মানুষ দ্বারা সৃষ্ট এবং মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। আর উপাদানের মধ্যে তো মাত্রই আমি বললাম। এরপর আমরা যে পার্থক্যগুলো খুঁজে পাই এর মধ্যে একটি হচ্ছে পরিবর্তনশীলতা, কোনটি স্থির বা পরিবর্তনশীল কিনা বা অপরিবর্তনশীল কিনা, নির্ভরশীলতা, কোনটি কার উপর নির্ভরশীল, এবং অর্থনৈতিক প্রভাব। আচ্ছা, প্রথমটি যদি আমরা বলি পরিবর্তনশীলতা, প্রাকৃতিক পরিবেশের যে উপাদান সেটা কিন্তু স্থির বা অপরিবর্তনীয় বলতে পারো, কিন্তু সামাজিক, মানবিক বা আমরা কি সাংস্কৃতিক পরিবেশ যেটাকে বলছি সেটা কিন্তু অপরিবর্তনশীল। ঠিক আছে, সেটা কিন্তু অপরিবর্তনশীল নয়। অপরিবর্তনশীল হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এটি পরিবর্তনশীল। কারণ আমরা যদি উপাদানগুলোর থেকে লক্ষ্য করি, শিক্ষা, প্রযুক্তি, জাতি, সবকিছু, সরকার, জনসংখ্যা, এগুলো কিন্তু কোনো স্থির উপকরণ বা উপাদান নয়, ক্রমশই সময়ের সাথে সাথে এগুলোর কিন্তু পরিবর্তন হয়। নির্ভরশীলতা, প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল নয়, তাই না? কিন্তু সামাজিক পরিবেশের উপাদান সমূহ কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত বা নির্ভরশীল
হতে পারে। নির্ভরশীলতা সম্পর্কের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল নয়, কিন্তু সামাজিক পরিবেশের ক্ষেত্রে আমরা যেটা বললাম প্রাকৃতিক পরিবেশের যে উপাদান তার দ্বারা প্রভাবিত বা নির্ভরশীল হতে পারে। 3 নম্বর, অর্থনৈতিক প্রভাব। প্রাকৃতিক পরিবেশের তারতম্যের জন্য কিন্তু মানুষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নতা লক্ষ্য করি আমরা। মানুষের কর্মপ্রণালী, জীবনযাত্রার মান, মানুষের খাদ্যাভ্যাস, বাসস্থান, নানাবিধ জিনিসগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের তারতম্য অনুসারেই পরিবর্তন হচ্ছে। শুধু অর্থনৈতিক কার্যকলাপই নয়, এগুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে। কিন্তু সামাজিক পরিবেশের ক্ষেত্রে ভূমিকাটা এমন না। সামাজিক পরিবেশের ক্ষেত্রে বা সামাজিক পরিবেশের মাধ্যমে যে বিবর্তন সেটা ঘটে কিভাবে? শিক্ষা, প্রশিক্ষণ, সরকার ব্যবস্থা, প্রগতিশীল জাতি, জনসংখ্যা ইত্যাদি। তাহলে অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের তারতম্যে শুধুমাত্র অর্থনৈতিক কার্যকলাপ নয়, মানুষের নানাবিধ কর্মকাণ্ডকে প্রভাবিত করছে। কখনো কখনো প্রাকৃতিক পরিবেশের তারতম্যের কারণে কোনো এলাকার অধিবাসী খুব পরিশ্রমী হয়, কর্মঠ হয়, আবার কোনো কোনো এলাকার অধিবাসী কি অলস প্রকৃতিরও হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে পার্থক্য সে বিষয়টি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশের আলোচনায়। বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব বা প্রভাব কি? চলো তাহলে দেখি। এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বা গুরুত্ব কি সেটা নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু দেশের অর্থনীতির উপরে কিন্তু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। এবার আমরা একে একে প্রত্যেকটি পয়েন্ট আলোচনা করব। প্রথমটি খেয়াল করো, প্রথমটি হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে, এবং সেটার কারণে বাংলাদেশের কিন্তু সেটা ব্যবসা বাণিজ্য বলো বা অন্যান্য সুযোগ সুবিধা যদি বলো, সেই সুবিধাটা কিন্তু বাংলাদেশ পাচ্ছে। আমরা মহাসাগরের প্রবেশের উন্মুক্ত প্রবেশদ্বার, মহাসাগরের প্রবেশের উন্মুক্ত প্রবেশদ্বার হিসেবে আমরা বঙ্গোপসাগরের যে অবস্থান সেটা বলতে পারছি। সেই জিনিসটা আমাদের বঙ্গোপসাগরের কথা আমরা বলতে পারছি। দ্বিতীয়টি হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটাকে আমরা বলছি কি আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। এরপরে আছে ভারত ও মিয়ানমারের সাথে আমাদের সংযুক্ত স্থলপথ, স্থলবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, নিজেদের প্রচেষ্টায় দেশের নিজস্ব প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটার কথা আমরা জানি। ইত্যাদির কারণে আমরা কিন্তু ভূ রাজনৈতিক সুবিধার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছি। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমাদের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনাকে আরও বেশি প্রসারিত করছে। চীন ও ভারতের মতো যে পরাশক্তি তারা আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়াতে বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম হব। 2 নম্বর, ভূপ্রকৃতিও আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। আমরা জানি যে আমাদের দেশের বিশাল সমতল ভূমির দেশ, তার মাঝে কিছু পাহাড়ি অঞ্চল আছে। তো পাহাড়ি অঞ্চল বা যেমন পার্বত্য চট্টগ্রামের কথা আমরা এখানে বলতে পারি। পার্বত্য চট্টগ্রামে রাস্তাঘাট নির্মাণ করা, এই ধরনের এলাকাগুলোতে রেলপথ বা রাস্তাঘাট নির্মাণ করা কিছুটা কঠিন, ব্যয়বহুল, দুর্বোধ্য। ফলে এসব জায়গায় পরিবহন ব্যবস্থা ততটা উন্নত নয়, বিধায় ব্যবসা বাণিজ্যের প্রসারটা তেমন একটা ঘটানো সম্ভব হয়নি। অন্যদিকে সমতল ভূমি বা সমভূমিতে কিন্তু বিপরীত অবস্থা, অর্থাৎ সেখানে সহজেই তোমার রাস্তাঘাট বা অন্যান্য যে পরিবহন ব্যবস্থার সুবিধার্থে যা যা করা দরকার সেগুলো করা যতটা সম্ভব। কিন্তু আবার সেখানে তোমার নদ নদীগুলোর যে কথা যদি বলি, পাহাড়ি এলাকায় যেগুলো সেগুলো খুব একটা নাব্যতা বেশি থাকে না, ফলে পরিবহন বা যাতায়াতের ক্ষেত্রে সেটা তেমন বেশি ভূমিকা রাখতে পারে না। পক্ষান্তরে সমভূমি ক্ষেত্রে নদ নদীগুলো খরস্রোতা নয়, ঠিক আছে, নাব্যতা অনেক বেশি, যা নৌ চলাচলের পক্ষে অনেক বেশি উপযোগী। এরপরে আমরা দেখব আরও কিছু উপাদান রয়েছে যেটা প্রাকৃতিক পরিবেশ, অন্যান্য যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো রয়েছে যা অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তার মধ্যে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে জলবায়ু। জলবায়ু দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলবায়ুর প্রভাবে পৃথিবীর কোনো দেশে কি কোনো পণ্যের ঘাটতি থাকে, আবার কোনো দেশের ওই দেশের অন্য অঞ্চলে বিশেষ পণ্যের উদ্বৃত্ত। এই যে ব্যাপারটা ঘাটতি এবং উদ্বৃত্ত, এই জলবায়ুগত কারণে যে দেশটা ধরো যে পণ্যটা বা শস্য উৎপাদনে ঘাটতি আছে, তারা কিন্তু উদ্বৃত্ত যে দেশে আছে সে দেশ থেকে সেটা আমদানি করতে পারছে বা উদ্বৃত্ত দেশ রপ্তানি করতে পারছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটা খুব সহায়ক ভূমিকা পালন করছে আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। এবং জলবায়ুর কারণেই কিন্তু কোনো কোনো অঞ্চলে কোনো ফসল খুব বেশি হয়, আবার কোনো অঞ্চলে সেই ফসলটা না হয় অন্য কোনো ফসলের
প্রাচুর্য দেখা যায়। 4 নম্বর নদ নদী। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদ নদীর কথা তো না বলে উপায় নেই। আমাদের মতো দেশে কিন্তু নদীপথে প্রচুর যাত্রী এবং মালামাল পরিবহন হয়, এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের নৌপথে, আভ্যন্তরীণ নৌপথে বেসরকারি খাতের প্রায় 95% কিন্তু আমরা এই নৌপথে মালামাল ও যাত্রী পরিবহনে ব্যবহার করে থাকি। 5 নম্বর প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য মৃত্তিকা, খনিজ সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। মাটি কৃষিকাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাটির গুণাগুণের পার্থক্য বা তারতম্যের কারণেই কিন্তু এক এক এলাকায় এক এক ধরনের ফসল উৎপাদিত হয়, এক এক অঞ্চলে এক এক ধরনের শস্যের আধিক্যতা দেখা যায়। তো বাংলাদেশ একটি সমতল ভূমির দেশ, সেই হিসেবে বাংলাদেশের মাটি যথেষ্ট চাষ উপযোগী। প্রচুর খাদ্যশস্য এবং অর্থকরী ফসল আমরা এখানে উৎপাদন করে থাকি। 2 নম্বর খনিজ সম্পদ। লক্ষ্য করো, পৃথিবীর অনেক দেশ আছে যারা খনিজ সম্পদ অর্থনীতির যে মেরুদণ্ড, তাদের অর্থনীতির যে মেরুদণ্ড সেটা কি? সেটা হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন এবং রপ্তানি। এই খনিজ সম্পদ উত্তোলন এবং রপ্তানির মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা আহরণ করে এবং এটা তাদের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে। বাংলাদেশেও উল্লেখযোগ্য পরিমাণ কিছু খনিজ সম্পদের কথা আমরা বলতে পারি। সেক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ, চুনাপাথর, গ্যাস, কয়লা, সিলিকা বালু ইত্যাদি ইত্যাদি খনিজ সম্পদগুলো রয়েছে, যেগুলো আমাদের অর্থনৈতিক উন্নয়নে, আমাদের শিল্পায়নে এবং বিভিন্ন শিল্প কারখানায় দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এরপরে আমরা তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদের একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এবং এটা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। আমাদের 2017 এবং 18 অর্থ বছরে আমরা বনজ সম্পদ থেকে আমাদের যে দেশজ উৎপাদন বা জিডিপি, সেটা হচ্ছে 15,945 কোটি টাকা। এখানে একটু বলতে পারি যে পৃথিবীর কিছু দেশ আছে যারা বনজ সম্পদে সমৃদ্ধ, এবং বনজ সম্পদে সমৃদ্ধ হবার কারণে তারা কাঠ শিল্প বা কাঠের দ্বারা তৈরি ও পণ্য উৎপাদনে সেটা তাদের সহায়ক ভূমিকা পালন করছে। দেশগুলোর মধ্যে তুমি উল্লেখযোগ্য যে দেশগুলোর কথা বলতে পারি সেটা হচ্ছে যে কানাডা, সুইডেন এবং ব্রাজিল। এছাড়া আরও অনেক দেশ আছে, তবে উল্লেখযোগ্য 3টি দেশ হচ্ছে কানাডা, সুইডেন এবং ব্রাজিল। এরা এদের বনজ সম্পদ, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন সেই পরিমাণ বনভূমি রয়েছে, এবং সেই আধিক্যতার কারণে তারা সেটাকে পুঁজি করে, সেটাকে কাজে লাগিয়ে তারা বিশেষ ভাবে শিল্প গড়ে তুলেছে এবং সেটা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে আরও কিছু উপাদান রয়েছে, চলো লক্ষ্য করি। চতুর্থ উপাদানটি হচ্ছে মৎস্য সম্পদ। পৃথিবীর অনেক দেশের উন্নতি মৎস্য ব্যবসায়ের উপরই নির্ভরশীল, এবং রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু এ খাত থেকেই আসে। আচ্ছা, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের একটা বিশাল চাহিদা, আমাদের প্রাণীজ বা প্রোটিনের যে চাহিদা, আমিষের যে চাহিদার কথা আমরা বলি দৈনন্দিন খাদ্যে 60% কিন্তু মাছ যোগান দিচ্ছে, এবং আমাদের রপ্তানি উল্লেখযোগ্য অংশ আছে এই খাত হতে। তবে মাছের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক উৎসের মাধ্যমে যে আমরা মাছ চাষ করছি, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, আর চাষের মাধ্যমে যেটা হচ্ছে সেখানে হচ্ছে পঞ্চম। তবে সম্মিলিতভাবে প্রাকৃতিক এবং চাষের প্রক্রিয়ায় মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। তো আমরা সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের মৎস্য সম্পদ কিন্তু দেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখছে। একটা বিশাল শ্রেণী এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছে, তার জীবন জীবিকা এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। দেশের চাহিদা মিটিয়েও বিদেশে আমরা রপ্তানি করছি, প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছি। 6 নম্বর সর্বশেষ যে উপাদানটি সেটি হচ্ছে উপকূল রেখা। উপকূল রেখার ক্ষেত্রে যেটা আমরা বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটার অবস্থানের উপরে অনেক ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে। কোনো দেশের উপকূল রেখা যদি ভগ্ন হয় এবং নিকটবর্তী সমুদ্র যদি গভীর হয়, এই দুটো সুবিধা যদি থাকে, তাহলে সে সকল জায়গায় বিমানবন্দর নির্মাণ করা সহজসাধ্য হয়। ঠিক আছে, বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কিন্তু আমাদের মানে একটা বিশাল বাণিজ্যের প্রায় 92% আমরা বলতে পারি, আমাদের আমদানি এবং রপ্তানি বাণিজ্যের প্রায় 92% কিন্তু এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া পায়রা সমুদ্র বন্দর, তৃতীয় সমুদ্র একটি বন্দর স্থাপনের কাজ চলছে, এবং আমরা আরেকটি যেটা বলতে পারি যে গভীর সমুদ্র বন্দর যদি স্থাপন করতে পারি আমরা, তাহলে আমাদের কাছে যে দেশের সাথে আরও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে সেটি হচ্ছে চীন, মিয়ানমার এবং ভারত। তাহলে উপকূল রেখার অবস্থান কিন্তু আমাদের আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। তাহলে শিক্ষার্থীরা, দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা দেখলাম যে প্রাকৃতিক পরিবেশের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। এটার উপরেই পরিবেশের তারতম্যের কারণেই মানুষের অর্থনৈতিক কার্যকলাপের
তো ভূমিকা আছেই, পাশাপাশি খাদ্য, বাসস্থান, জীবনযাত্রার মান, কর্মদক্ষতা ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসে। তো সেই প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদ একটা দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তবে একটা দেশের ভারসাম্য অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রাচুর্যটাই যথেষ্ট নয়। এটাকে সঠিকভাবে, কার্যকরভাবে ব্যবহার করা, তার সাথে সামাজিক পরিবেশের যে উপাদানগুলো আছে তার সমন্বয় সাধন যদি পারফেক্ট হয়, যথোপযুক্ত হয়, তাহলেই কিন্তু একটি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে ধাবিত হবে। তো সেই হিসেবে আমরা মনে করি যে প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো, সেগুলো ছাড়াও সামাজিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের উন্নয়নে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে, আমাদের জীবন মানে সকল ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক যে পরিচয় সেটা সম্পর্কে জানতে পেরেছি। আমরা পরিবেশ কি সেটা জেনেছি, পরিবেশের উপাদান যে দুই রকম সেটা সম্পর্কে ধারণা পেয়েছি, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং কি কি ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য বা তারতম্য পরিলক্ষিত হয় সেটা দেখেছি। এবং সর্বশেষে আমরা দেখেছি যে আমাদের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কী। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে লেকচারটি তোমরা ভালোভাবে ফলো করবে এবং তার সাথে পাঠ্যপুস্তকেও তোমাদের মনোনিবেশ করতে হবে, প্রচুর রিডিং পড়তে হবে, যেহেতু তথ্য নির্ভর একটি অধ্যায়। এখান থেকে তোমরা যদি লেকচারটি ভালোভাবে ফলো করো তাহলে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর সহজেই দিতে পারবে। তো আজকের অধ্যায়ের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।